আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আজকেও যে ভিডিওটা আমি এখন আপলোড করতেছি সেই ভিডিওটা গতকাল বিকেলের ভিডিও। গতকাল বিকেলে আমার কাছে একটা ফোন আসে, আমাদের কিছু এভিডেন্স কোর্টে দিতে হবে, জমা দিতে হবে। তো সেগুলো সংগ্রহ করার জন্যই আমি রাস্তায় বের হয়েছি। আমি অসুস্থ হই বা বেঁচে থাকি বা মরে যাই সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমাকে আমার কাজগুলো করতে হবে। তো অসুস্থ অবস্থায় তারপরেও বের হয়েছি রাস্তার মধ্যে। তোমরা জানো আমার আব্বা মারা গেছে। আমার আব্বার অনেক ভিডিও তোমাদেরকে আপলোড করেছি অনলাইনে, আমার ফ্রেন্ড ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেছি। আমি জানতে চেয়েছি, তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, এতটুকুই। এর বাইরে আমি তোমাদের কাছ থেকে কোনো কিছু চাইনি। সেম আজকের ভিডিওটা তেমনই একটা ভিডিও। এটা অনেক শিক্ষামূলক একটা ভিডিও। শুধু আমার জীবনেই যে এরকম ঘটনা ঘটেছে এমন কিছু না, বা আমার আব্বার জীবনেই যে এমন কোনো ঘটনা ঘটেছে এমন কোনো ঘটনা নয়। এটা সচরাচর এখন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, সোয়াসে রোগ। সেই রোগের নাম কি জানো? স্বার্থপরতা, বিশ্বাসঘাতকতা। আমার আব্বা মৃত্যুর আগে তার বাবার সম্পদের মালিক হয়ে মারা যেতে পারেনি। শুধু সে মৌখিকভাবে আমার দাদার থেকে পাওয়া সম্পদগুলো ফসল করে আসতেছিল আর সেই সম্পদগুলোতে বসবাস করে আসতেছিল। চাষাদের সাথে জমি বাটোয়ারা না হওয়ার কারণে সেই সম্পদগুলোর দলিল আমার আব্বার হাতে পৌঁছানো সম্ভব হয়নি। তো আমার আব্বা যখন ক্যান্সারে আক্রান্ত হয় 22-এর শেষের দিকে, 23, 24, 25-এ যখন আব্বা মারা যায়, তারপরে আমরা জানতে পারি যে আব্বার সমস্ত সম্পদ আমার দুই ভাই লিখে নিছে। যদিও তাদেরকে ভাই বলতে আমার ঘৃণা হয়, লজ্জা হয়, কিন্তু তোমাদের কাছে বোঝানোর জন্য সেগুলো শেয়ার করতেছি। আমার দুই চাচার সঙ্গে মিলিত হয়ে আমার দুই ভাই আমার যে করাটা বাড়ি, সেই বাড়িটা সহ আমার আব্বার স্থাবর অস্থাবর সম্পদের কিছু অংশ নামে লিখে নিয়েছে। এতদিনে যেটা বুঝতে পারলাম, কিছুটা অংশ এখনো রয়ে গেছে যেটা রেজিস্ট্রি করতে পারেনি। তো যেই সম্পদের মালিক আমার আব্বা হয়ে মারা যেতে পারেনি, সেই সম্পদের মালিক তারা হয়েছে আব্বার কাছ থেকে আব্বাকে ঘরের মধ্যে আটকিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় আব্বার কাছ থেকে আব্বার সম্পদগুলো লিখে নিয়েছে। যতটুকু পেরেছে ততটুকু লিখে নিয়েছে। সাথে আমার যে করা, আমার অর্থে করা যে বাড়িটাতে আমি আমার আব্বা মাকে রাখার জন্য যে বাড়িটা করেছিলাম, আমি থাকার জন্য যে বাড়িটা করেছিলাম, যেই বাড়িটা আমার প্রাণ, আমার আব্বার প্রাণ, আমার মায়ের প্রাণ, সেই বাড়িটা তারা আমার আব্বাকে ঘরের মধ্যে আটকে রেখে রক্তাক্ত করে তারপরে সেই বাড়িটা তাদের নামে লিখে নেয়। তো সেই বাড়ির উদ্ধারের জন্য তাদেরকে অনেকবার বলা হয়েছে। আমি আমার আব্বার মৃত্যুর আগে আমার আব্বাকে কথা দিয়েছি যে আমি সেই বাড়ি তাদের কাছ থেকে মুক্ত করব। আব্বাকে দেওয়া কথা রক্ষা করতে গিয়ে আমি যতটা পরিশ্রম করতেছি আর যতটা আইনের আশ্রয় নিয়েছি, যতটা পথ ধরেছি, তাতেও তাদের উচিত ছিল আমার কাছে নত হওয়ার। কিন্তু যখন নত হয়নি, কোর্ট চ্যালেঞ্জ করে আসছে, তখন তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আমার কষ্ট হলেও, লড়াকু হলেও, আমার জীবন যদি, আমার শরীর থেকে যদি একটা কিডনি বিক্রি করে টাকা সংগ্রহও করতে হয়, তবুও আমার এই পথটা আমাকে এগিয়ে যেতে হবে। সেই উদ্দেশ্যেই আজকে বের হয়েছি। কখনো কোনো দিন আমি এই রাস্তায় আসিনি। কখনো কোনো দিন আমার জন্মের পরে কখনো সম্পদের প্রতি, কখনো টাকার প্রতি, কখনো আমার কোনো দিন এরকম কোনো লোভ জন্ম নেয়নি। আমার আব্বা খুব সৎ, সহজ, সরল একজন মানুষ ছিল। সে সৎভাবে আমাকে শিখিয়েছিল যে কিভাবে সৎভাবে উপার্জন করতে হয়, কিভাবে পরিশ্রমী হতে হয়, কিভাবে জীবনযাপন করতে হয়। আমি খুব সাধারণ গ্রামের একটা মেয়ে, খুব সাধারণ, সহজ সরল কৃষক বাবার খুব আদরের মেয়ে। খুব যত্নে আমার আব্বা আমাকে বড় করেছে। সেই মেয়ে এখন আমি কঠোর পরিশ্রমী হয়ে উঠেছি। কঠোর পরিশ্রম আমি আগেও আমার আব্বার সঙ্গে করতাম, কিন্তু এখন যেটা করি সেটা মানসিক, শারীরিক দুটাই করতে হয়। বাবার মৃত্যুর পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। জানোয়ারগুলো আমার আব্বাকে রক্তাক্ত করে, কষ্ট দিয়ে, আটকিয়ে রেখে, অত্যাচার করে সব কিছু লিখে নেয়, আমার বাড়িটাও লিখে নেয়। আর সেই বাড়িটা উদ্ধারের জন্য, কাগজপত্র সংগ্রহ করার জন্য আমাকে এ প্রান্তর থেকে ও প্রান্তরে ছুটে বেড়াতে হচ্ছে। বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে আমাদের যে ভূমি অফিসটা আছে, সেই ভূমি অফিসটা সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না, ধ্যান ছিল না। সেখানে আমাকে আজকে অসুস্থ অবস্থায় দৌড়াতে হচ্ছে সেখান থেকে
কাগজ সংগ্রহ করব বলে, সেখান থেকে তথ্য সংগ্রহ করব বলে সোজা রাস্তা দিয়ে ছুটে চলেছি। দুই ধারে মাঠ, শানসুন একটা রাস্তা, কিলোমিটার কিলোমিটার রাস্তা, কিলোকে কিলো রাস্তা চলে যাচ্ছি। এই রাস্তা বেয়েই আমাকে যেতে হবে, 15 কিলোমিটার রাস্তা আমাকে শেষ করতে হবে। রাস্তাটার সৌন্দর্য উপভোগ করতেছিলাম আর মনের ভিতর তীব্র ক্ষোভ, যন্ত্রণা আর ঝড় বইছিল। সেই ঝড়ের সঙ্গে এই যে বাতাসগুলো বইছে, এই বাতাসগুলো যেন মিশে একাকার করে যাচ্ছে, চিৎকার করতেছে, হাহাকার করতেছে। আমি কেন আমার আব্বাকে কথা দেয়া কথা এখনো রাখতে পারিনি। মনের ভিতর তীব্র যন্ত্রণা। কখনো খাইতে গিয়ে, কখনো ঘুমাতে গিয়ে মনে হয় না যেন আমি শান্তিতে খাচ্ছি, শান্তিতে ঘুমাচ্ছি। কখন আমি আমার আব্বাকে দেওয়া কথা রক্ষা করতে পারবো আর কখন তাদেরকে আইনের মাধ্যমে শাস্তির দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারবো, এটাই এখন আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মাকে বাড়িতে রেখে কিলোকে কিলো রাস্তা আমি এভাবে প্রতিদিন পরিশ্রম করে বেড়াচ্ছি তথ্য সংগ্রহ করার জন্য। তারা আমার আব্বার সঙ্গে কি করেছিল, যতটা আমার আব্বার মৃত্যুর আগে বয়ান রেকর্ড করা হয়েছে, সেই রেকর্ডের তথ্য অনুযায়ী যতটা অত্যাচার আমার আব্বার উপর করেছিল, সেই আমি আব্বার সন্তান হয়ে তারাও আমার আব্বার ওরসজাত জন্ম সন্তান, কিন্তু তারা আমার আব্বার সাথে সামান্য একটু সম্পদের লোভে যে ঘটনা আমার আব্বার উপর ঘটাইছে, যে অত্যাচার আমার আব্বার উপর করেছে, তার ভিডিও রেকর্ড এবং অডিও ফুটেজ সহ কোর্টে জমা দেওয়া আছে। তারপরেও তাদের জীবনে এতটুকু বিন্দুমাত্র ভয় নেই, আইনের প্রতি তাদের এতটুকুও শ্রদ্ধা নাই। তারা একের পর এক অপরাধ করেই যাচ্ছে মায়ের সাথে, আমার সাথে। তো এখানে এসেছি। এখানে আসার আগে আমি একজন মোহরি নিয়োগ করে রেখেছি আমার কাজগুলো সহজ করে দেওয়ার জন্য। শিক্ষার আলো কখনো বৃথা যায় না। আমার সব কিছু কেড়ে নিলেও আমার মাথার ব্রেন আর আমার বুদ্ধি আর আমার জ্ঞান কখনো তারা কেড়ে নিতে পারবে না। সেটাকে কাজে লাগিয়েই আমি তাদেরকে মেন অস্ত্র বানিয়েই তাদেরকে শাস্তি দিব। এতটুকুই শুধু বলতে পারি যে আমার মেন এখন লক্ষ্যই হচ্ছে তাদের শাস্তি। আমি কি উদ্ধার করতে পারবো কি পারবো না সেটা এখন আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে আমি তাদেরকে কতটুকু শাস্তির আওতায় নিয়ে আসতে পারবো, কতটা শাস্তি তাদেরকে দিতে পারবো। আর আমি যখন তারা শাস্তি পাবে, তখন আমি আমার আব্বার কবরের কাছে দাঁড়িয়ে বলতে পারবো, একটু চোখের পানি শান্তিতে ফেলে বলতে পারবো যে আব্বা, আমি তোমাকে দেওয়া কথা রক্ষা করেছি, তাদেরকে আমি শাস্তি দিতে পেরেছি। তো এখানে এসছিলাম, জমির দলিল করেছে, দলিলের মধ্যে অনেক ঝামেলা করে দলিল করে নিয়েছে। সেই দলিলটা তারা কেমনে টিকাবে? কাগজপাতি যখন আমি এখান থেকে ওখানে সংগ্রহ করেছি, তথ্য সংগ্রহ করেছি, তখন তারা যে মোহরিক দিয়ে কাজ করেছে, সেই মোহরি তাদের সঙ্গে অনেক জালিয়াতি করে দলিল করেছে টাকা খেয়ে। তো সেই তথ্যগুলো সব সংগ্রহ করে কোর্টে জমা দিয়ে আমার এখন নৈতিক দায়িত্ব পড়ে, কর্তব্যের মধ্যে পড়েছে। তো সেগুলো সংগ্রহ করার জন্য এখন এসেছিলাম এখানে। তো সবাই ভালো থেকো। আর